আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের পার্ট 3 নিয়ে আয়সা পড়ছি। তো চলেন শুরু করা যাক। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যতদূর চোখ যায় বৃষ্টির তোড়ে ততদূর অবধি সামনের সকল দৃশ্যপট ধোঁয়াশা। বৃষ্টির মাঝে বিশাল হাইওয়ে ধরে সাঁই সাঁই করে হাওয়ার বেগে ছুটে যাচ্ছে কাভার্ড ভ্যান আর লরির বহর। ক্যাফের এক কোণে টেপ রেকর্ডারে গান চালিয়ে রেখেছেন জয়া আন্টি। সেখানে কোনো এক নাম না জানা শিল্পী সুর তুলে গাইছেন, আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে এ অন্ধকার। অথচ ঈশানী এই ঝড় বাদলের রাতেই বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছে। জয়া আন্টিকে বলে কয়ে রাজি করিয়ে রাত ৯টার মধ্যে ক্যাফে থেকে বের হওয়ার বন্দোবস্ত করেছে। রাত ১০ প্রায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে যাবে। কোনো মতে সেটা ধরতে পারলেই ঝামেলা শেষ। যদিও এর আগে কখনো ট্রেনে করে বাড়ি ফেরা হয়নি ঈশানীর, কারণ প্রত্যেকবারই জিসান গিয়ে বাসে তুলে দিয়ে এসেছে ওকে। কিন্তু এবারের বাড়ি যাওয়ার ব্যাপারটা জিসানের থেকে পুরোপুরি চেপে গিয়েছে ঈশানী। ওর মতে ব্যক্তিগত বিষয়গুলো বাইরের মানুষ যত কম জানবে ততই ভালো। অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ের ভাবনা এর থেকে বেশি আর কী বা হতে পারে। বাইরে সাহসিকতা, নির্ভীকতা দেখানো নীল চোখের ঈশানী, ভেতর ভেতর ভীষণ সরল আর ভীতু, যার দরুন এত রাতে ট্রেনে চেপে একটা বাড়ি ফেরার সাহস ওর হয়নি। মূলত নিঝুমের সঙ্গে আলাপ করে দুজন মিলে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা। তাছাড়া ঈশানীর বিয়ে যতই ঘরোয়াভাবে হোক না কেন, নিঝুম ওর বিয়েতে যাবে না তা কি করে হয়। এমনিতেই ঈশানী মেয়েটার আপনজনের তালিকা শূন্য প্রায়। নিঝুমেরও না বলার মতো কোনো অপশন ছিল না, কিন্তু শেষ মুহূর্তে এসে একদম ঘেটে গিয়েছে সবটা। হুট করেই বিকেলবেলা নিঝুম কল দিয়ে জানায় ও বাড়িতে যাচ্ছে, খুব জরুরি প্রয়োজন, নয়তো কিছুতেই ঈশানীকে একা ফেলে যেত না। মোবাইলের মধ্যে দুঃখও প্রকাশ করেছে খুব। তার পাশাপাশি ঈশানীকে ভালোমতো বুঝিয়ে দিয়েছে কিভাবে গিয়ে ট্রেন ধরতে হবে। ঈশানী জানে নিঝুম অজুহাত দেওয়ার মতো মেয়ে নয়, তবু ওর ভীত হৃদয়ে কিছুটা সংশয় আর আতঙ্ক জড়ো হয়েছে বটে। তবে সেই সংশয়কে কোনোরূপ পাত্তা দিল না ঈশানী, বরং নিঝুমকে উদ্দেশ্য করে হাসি মুখে জবাব দিল, সমস্যা নেই, তুই সাবধানে যাস, এমনিই বৃষ্টির রাত, বুঝে শুনে গাড়িতে উঠিস, আমি ঠিক ট্রেন ধরে চলে যেতে পারব। ঈশানীর কথার প্রত্যুত্তরে নিঝুম যে মুখ ফুটে বলবে এত রাতে বাড়ি যাওয়ার প্রয়োজনটা কি, সেটারও উপায় নেই, কারণ আগামীকাল ঈশানীর আকদ। তাছাড়া ঈশানী দেরি করে ফেলেছে বলে রোকেয়া বেগম বেজায় চটে আছেন। ঈশানী মাকে শান্ত করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে বলেছে যে ও গাড়িতেই আছে, আর একটু পরেই চলে আসবে। এদিকে বৃষ্টি যে থামার কোনো নাম গন্ধই নিচ্ছে না, ক্ষণে ক্ষণে দ্বিগুণ তালে বেড়ে যাচ্ছে বর্ষণ। গ্লাস ক্লিনার আর তোয়ালে দিয়ে ক্যাফের কাঁচের দেওয়ালগুলো পরিষ্কার করতে করতেই বাইরের রাস্তার দিকে উকিঝুঁকি দিচ্ছে ঈশানী। একটু পর বের হতে হবে ওকে। সকালে কাজে আসার সময়ই ব্যাগ গুছিয়ে এখানে এসেছে, অথচ এই রাতের বেলাতে কি বৃষ্টিটাই না শুরু হলো। ইস, আজ যে কি দুর্ভোগ আছে কপালে তা কেবল উপরওয়ালাই ভালো জানেন। বিজলির আলোয় বিশাল হাইওয়ে রাস্তাটা এক ঝলক পরক করে নিজমনেই অস্ফুটে বিড়বিগাল ঈশানী। অতপর হাতের জিনিসগুলো রেখে এপ্রন খুলে একে একে সব কাজ গুছিয়ে একটা ছাতা মাথায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল ও। উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ঈশানী যখন স্টেশনে এসে পৌঁছায় তখনও তীব্র বাড়িধারায় ভেসে যাচ্ছে চারিপাশ। পরনের জামা কাপড় প্রায় অর্ধেক ভিজে গিয়েছে। রেলওয়ে স্টেশনটা একদমই অপরিচিত ঈশানীর নিকট। তার উপর রাতের বেলা ল্যাম্পপোস্টের আলোয় ভালো করে দেখাও যাচ্ছে না কোনো কিছু। কাউন্টারে একটা মানুষও নেই যাকে ও গিয়ে জিজ্ঞেস করবে যে কক্সবাজারের ট্রেন আদতে কোনটা। চারপাশটা বড্ড নিরিবিলি, শুধুমাত্র বৃষ্টির রিমঝিম আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই নেই এখানে। এহেন জনমানবহীন পরিবেশে গা ছমছম করছে ঈশানীর। নিজের হাতঘড়িটার দিকে এক নজর চোখ বুলিয়ে ঈশানী সিদ্ধান্ত নেয় ও প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে। এখানে এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ট্রেন খোঁজার তো কোনো মানে হয় না, তাই না? সেই উদ্দেশ্যেই কয়েক কদম পিছু হেঁটেছিল ঈশানী। ঠিক তখনই গলা কাঁপিয়ে বেজে ওঠে কোনো এক যাত্রীবাহী ট্রেনের হুইসেল। হুইসেলের বিকট শব্দে পেছনে চাইল ঈশানী। দেখল ওর কাছের ট্রেনটাই যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টির মাঝেও কোথা থেকে যেন ছুটে এসে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছে মানুষ। এমত অবস্থায় উপায়ন্তর না পেয়ে ঈশানী বহু কসরত করে একটুখানি গলার আওয়াজ বের করল। ট্রেনের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে একজন যাত্রীকে পিছু ডেকে শুধালো, আচ্ছা, এটা কি কক্সবাজারের ট্রেন? তুমুল বর্ষণের মাঝে ঈশানীর এমন ক্ষীণ আওয়াজ লোকটা আদৌ শুনেছে কিনা সন্দেহ। তবে সেই দৌড়ে যেতে যেতেই উত্তর দিল, হ্যাঁ, জলদি আসুন, টাইম হয়ে গিয়েছে।
লোকটা হ্যাঁ বলেছে, তাই এবার কিছুটা আশ্বস্ত হলো ঈশানী। বুকের ওপর থেকে যেন শক্তপোক্ত একটা পাথর নেমে গেল ওর। সেরকমই একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির পানি পায়ে মারিয়ে ব্যাগ সমেত তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল ঈশানী। বোকা ঈশানী তখনও অন্ধকারের মাঝে এটা খেয়াল করল না যে আন্তর্নগর ট্রেনের গায়ে গুটি গুটি অক্ষরে লেখা চট্টগ্রাম টু খাগড়াছড়ি। তবে ট্রেনে উঠতেই ঈশানী যতক্ষণে পরিষ্কার বৈদ্যুতিক বাল্বের আলোয় ভেতরে ট্রেনের গায়ের লেখাগুলো খেয়াল করল, ততক্ষণে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে দিয়েছে। ট্রেনটা কক্সবাজার না খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যাপারটা বুঝে আসতেই বাইরের রাতের আধারে আকাশ ভেঙে বাজ পড়ার চেয়েও দ্বিগুণ জোরে যেন বাজ পড়ল ঈশানীর। নিদারুণ এক আতঙ্কে দিকবিদিক জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। নিজেকে সাহসিকতা, নির্ভীকতা প্রমাণ করতে গিয়ে আরেক দফা বোকামি করে ফেলেছে ও। নিজের বোকামি আর অপরিণামদর্শিতার ফলস্বরূপ এখন এই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করছে ঈশানীর। কিন্তু তার জন্যেও তো গোটা একটা সাহসী হৃদয় প্রয়োজন, যেটা আপাতত নেই ঈশানীর। তাই ও পারল না সেসব করতে। উল্টে ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন লাগালো নিঝুমের নাম্বারে। বৃষ্টির মাঝে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোনো কারণ জানা নেই ঈশানীর, কিন্তু নিঝুমের নাম্বারটা বন্ধ বলছে বারবার। এবার সত্যি কান্না পাচ্ছে ওর। বিরক্তিটা যেন জেকে ধরেছে সর্বাঙ্গ। এবার আর উপায়ন্তর না পেয়ে ঈশানী জিসানকে কল দিল। এক দুবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হ্যালো বলল জিসান। ওপাশ থেকে চেনা পরিচিত জিসানের কণ্ঠস্বর শোনা মাত্রই ঈশানী সেই চিরাচরিত খেই হারিয়ে কাদো কাদো গলায় বলে ওঠে, আমি ফেসে গিয়েছি জিসান। ঈশানীর এমন শঙ্কাগ্রস্ত আওয়াজ শুনতে পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল জিসান। তাড়াহুড়ো করে শুধালো, কি হয়েছে তোর? নিজেকে সংবরণ করার চেষ্টা চালিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে ঈশানী বলে, আমি ভুল করে খাগড়াছড়ি ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে আমার। ঈশানীর কথা শুনে জিসানের তো মাথায় হাত। এই মেয়েটা নিজেকে ভাবেটা কি? ও কিছুটা ক্ষুব্ধস্বরে ঈশানীকে বলল, তুই হঠাৎ বাস রেখে ট্রেনে উঠতে গেলি কোন শখে? গেলি তো গেলি, আমাকে কেন জানালি না? আমাকে এতটাই অপছন্দ করিস যে তুই এই বৃষ্টির মাঝে বাড়িতে যাচ্ছিস, সেটাও আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না? সত্যি করে বলতো, তুই কি আদৌ আমাকে বন্ধু ভাবিস ঈশা? এমন একটা শ্বাসরুদ্ধকর প্রতিকূল পরিস্থিতিতে জিসানের এসব ছেলেমানুষী প্রশ্ন, বন্ধুত্বের সমীকরণ, ভাবা না ভাবা ব্যাপারগুলো বড়ই অসহনীয় ঠেকল ঈশানীর নিকট। তাই আর কোনো কিছু না বলেই আস্তে করে কলটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেলল ঈশানী। এই ঘটনা মা জানলে নির্ঘাত বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে। যে করেই হোক সকালের মধ্যে বাড়ি ফিরতেই হবে আমাকে। নিজেকে নিজে হাজারটা দোষারোপ করতে করতে ঈশানী ঠিক করল, এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। তাই ও গিয়ে সিটে বসবে। ট্রেনটা খাগড়াছড়িই তো যাচ্ছে, দেশের বাইরে তো আর যাচ্ছে না, এত ঘাবড়ানোর কিছুই নেই। সেই ভেবে যেই না কিঞ্চিত পিছু ঘুরল ঈশানী, তৎক্ষণাৎ চলন্ত ট্রেনের হালকা ধাক্কায় একটা কালো হুডি পরিহিত লোকের শক্ত চওড়া বলিষ্ঠ বুকের ওপর তনু পিঠ গিয়ে ঠেকল ঈশানীর। লোকটা ওকে সামলালো না, আর না তো নিজের জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ল। উল্টো আকস্মিক কাণ্ডে তাড়াহুড়ো করে নিজেই নিজেকে সামলালো ঈশানী। লোকটার ওপর থেকে নিজেকে সরিয়ে পেছন ঘুরে দেখল লোকটা ওর খুব কাছে দাঁড়িয়ে। এতটা কাছাকাছি সাধারণত কোনো অপরিচিত মানুষের দাঁড়ানোর কথা নয়, তবে সেসব ভাবনা মস্তিষ্ক ছুঁতে পারল না ঈশানীর। উল্টো এই কালো হুডি, কালো মাস্ক আর কালো বেসবল ক্যাপ পরিহিত লোকটাকে চেনা চেনা ঠেকল ওর মস্তিষ্কে। এইরকমই তো একজোড়া নির্জীব, অনুভূতিহীন, শূন্য চোখ সেদিন রাতে দেখেছিল ও। সেদিন অন্ধকারে খেয়াল করা হয়নি লোকটার এক ভ্রুতে পিয়ার্সিং করানো, সেখানে জলজল করছে ছোট্ট একটা মেটালিক রিং। ঈশানী টিভিতে দেখেছে সাধারণত রকস্টার কিংবা ব্যান্ড তারকারা এই সব স্টাইল করে থাকে। তাহলে কি এই মাস্ক পরিহিত লোকটাও কোনো বড়সড় রকস্টার? লোকটার দিকে তাকিয়ে অদ্ভুত এই প্রশ্নটা খেলে গেল ঈশানীর অযাচিত মনে, কিন্তু ও মুখে বলল, আপনি সে না, ওই যে সেদিন ক্যাফের সামনে। বাক্যটা সম্পূর্ণ করতে পারল না ঈশানী, তার আগেই একেবারে হুট করে ঈশানী সহ পুরো ট্রেন শুদ্ধ সবাইকে চমকে দিয়ে নিজের এক হাত উঁচিয়ে অকস্মাৎ ট্রেনের চেন টেনে ধরল লোকটা। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই থেমে গেল পুরো ট্রেন। স্টেশন থেকে ছেড়ে হয়তো মিনিট 5 চলেছিল, তার মধ্যেই এই কাহিনী।
হুট করে ট্রেন থেমে যাওয়াতে যাত্রী সকলের মাঝে হৈ হৈ শোরগোল পড়ে গেল। চেন কে টেনেছে সেই খবরদারি করতে কোথা থেকে যেন ছুটে এলেন ট্রেন মাস্টার। তিনি মাস্ক পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে খেকিয়ে উঠে কিছু বলবেন, তার আগেই লোকটা ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ালো ট্রেন মাস্টারের দিকে। লোকটার চাহনিতে এক ঝলক নজর বুলিয়ে কি ভেবে যেন তৎক্ষণাৎ চুপসে গেলেন ট্রেন মাস্টার। আর কিছু না বলেই মুখ কাঁচুমাচু করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করেন তিনি। ভাবটা এমন যেন খবরদারি করতে আসাটা তার বিরাট বড় অন্যায় হয়ে গিয়েছে। ট্রেন মাস্টার চলে গেলে হুডি পরিহিত লোকটাও নিজেও ট্রেন থেকে আস্তে করে নেমে পড়ে। এখন বৃষ্টি অনেকটা নিয়ন্ত্রণে। মুষলধারার বর্ষণ কমে গিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। এদিকে সেই তখন থেকে লোকটাকে অদ্ভুত নজরে পরখ করছে ঈশানী। আর মনে মনে ভাবছে, এখানে হচ্ছেটা কি? চেন টেনে পুরো ট্রেন থামিয়ে দিল, অথচ ট্রেন মাস্টার অবধি কিছু বলল না। কে ইনি? আসলেই কি কোনো সেলিব্রিটি? ঈশানীর ভাবনার সুতো ছিঁড়ে যায় লোকটার আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ডে। কোনো কিছুর ইঙ্গিত না দিয়েই একেবারে হঠাৎ করেই ঈশানীর হাত টেনে ধরে ওকে ট্রেন থেকে নামিয়ে আনল লোকটা। আচমক এই কাণ্ডে হচবক্কিয়ে উঠল ঈশানী। আতঙ্ক আর আত্মমর্যাদার বশবর্তী হয়ে মেয়েটা চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, কে আপনি? অনুমতি ছাড়া হাত ধরেছেন কেন এভাবে? ঈশানীর এমন ঝাঝালো আওয়াজের প্রত্যুত্তর করল না লোকটা। তবে ল্যাম্পপোস্টের আলোয় হঠাৎ করে পাল্টে যাওয়া চোখের ভয়ঙ্কর রং আর ভাষা দুটোই আত্মায় কাঁপন ধরিয়ে দিল ঈশানীর। যেন অনুভূতিহীন ওই ডমিনেটিং শূন্য চোখ জোড়া ওর গলা চেপে ধরে ক্ষুব্ধস্বরে বলে উঠল, আওয়াজ একদম নিচে। লোকটা তেমন করেই নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে আঙুল উঁচিয়ে কিছু একটা দেখালো ঈশানীকে। লোকটার আঙুলের ইশারা অনুসরণ করে পেছনে তাকাতেই ঈশানী দেখতে পেল অদূরে কক্সবাজারের ট্রেনটা হুইসেল বাজিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। তার মানে কক্সবাজারের ট্রেনে সময় ডিলে হওয়ার কারণে এখনও ছাড়েনি। ব্যাপারটা বুঝে আসতেই চোখজোড়া খুশিতে চিকচিক করে ওঠে ঈশানীর। স্বস্তিতে ক্লান্তি যেন ঝড়ঝরিয়ে নেমে আসে পুরো শরীর জুড়ে। ইচ্ছা তো করছে চিন্তামুক্ত হওয়ার খুশিতে হাউমাউ করে কেঁদে উঠতে, কিন্তু তার সময় কোথায়? ট্রেন তো ছেড়ে দিল বলে। যার দরুন ঈশানী আর এক মুহূর্তও দেরি না করে ছুট লাগালো স্টেশনের দিকে। ছুটতে ছুটতেই ঘাড় ঘুরিয়ে এক ঝলক চাইল পেছনের দিকে, হয়তো সেই কালো মাস্ক আর হুডি পরিহিত লোকটাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। কিন্তু না, ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে অচেনা লোকটার দর্শন আর পাওয়া গেল না। যেন রাতের আধারের সঙ্গে মিলেমিশে মরীচিকার মতোই উবে গিয়েছে সে। এদিকে ছুটতে ছুটতেই হুট করে একটা অজানা কৌতূহল এসে একেবারে ছক্কা হাঁকানোর মতোই মস্তিষ্কে এসে বিট করল ঈশানীর। অত্যাধিক আশ্চর্য মনে মনে বলল, আমি যে ভুল ট্রেনে উঠেছিলাম সেটা উনি কি করে বুঝল? আশ্চর্য! তার মানে কি উনি আমার ফোনে বলা সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে? কিন্তু কেন? একরাশ ঝামেলা, বিপদ আর প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে ঈশানী যখন বাড়িতে ফিরল তখন প্রায় মাঝরাত। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে, তবে আকাশে চাঁদের দেখা নেই। বুনো মহিষের পালের মতোই বর্ষার আকাশ কালো হয়ে আছে। মাঝরাত হওয়াতে চারিদিকের পরিবেশ ভীষণ নিরবিলি। ব্যাঙ আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আপাতত। বাড়ির উঠোনে টিমটিমিয়ে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোর রোশনায় চারিদিকে চোখ বোলালো ঈশানী। বাড়িটা সবসময়ের মতোই ভুতুলা বেশে নিস্তব্ধতায় ছেয়ে আছে। দেখে কে বলবে কাল যে এ বাড়ির মেয়ের বিয়ে? তবে ভেতরে যে সবাই ঈশানীর প্রতীক্ষাতেই পথ চেয়ে বসে আছে তাতে ভুল নেই, কারণ কাল তো ওকে বিয়ে দিয়ে নিজেদের কাঁধ হালকা করতে হবে। বিবাহ উপযুক্ত মেয়েরা পরিবারের বোঝা স্বরূপ। এতদিন ধরে লোকমুখে শুনে আসা প্রচলিত এই বাক্যটার সারমর্ম আজ উপলব্ধি করতে পেরে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। বুকের ভেতরটা ভারী ভারী লাগছে খুব। হুট করেই মস্তিষ্কে ভর করেছে অজানা অস্বস্তি। তবু সেসবে কিঞ্চিত পাত্তা না দিয়ে ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়াল ও। ভেতরে ঢুকতেই দেখা মিলল মামা, মামি, মামাতো ভাই বোন সহ টুকটাক কাছের আত্মীয় স্বজন সবার। কোনো কালেই হৈহট্টগোল মানুষের গিজগিজ পছন্দ নয় ঈশানীর। কাজের সূত্রে চিটাগং থাকায় এখন না চাইতেও কিছুটা সহ্য করতে হয়, তবে বাড়িতে এলে সেটুকু আর সহ্য হয় না ওর। যেহেতু নিচতলার লিভিংয়ে বসে আগামীকালকের আকদ নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত ছিল, তাই এই ফাঁকে চুপচাপ সকলের দৃষ্টির আড়ালেই নিজের রুমের দিকে পা বাড়ায় ঈশানী। তবে রোকেয়া প্রাচী চালাক মহিলা। তিনি ঈশানীকে ঠিকই খেয়াল করেছেন। খেয়াল করার সঙ্গে সঙ্গে পেছন থেকেই ডেকে উঠলেন তিনি। এত দেরি হলো কেন ফিরতে? আর এভাবে ভিজেছিস কি করে?
আচমকা মায়ের প্রশ্ন শুনে থমকে গেল ঈশানীর পদধ্বনি। এতটা ধকল সামলে বাড়িতে ফিরে এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছিল না বলেই তো পা টিপে টিপে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল ঈশানী। এখন আর কিছু করার নেই, মা যেহেতু প্রশ্ন করেই ফেলেছে, সুতরাং উত্তর ওকে দিতেই হবে। এখানে মুখ বুজে থাকার কোনো অপশন নেই। তাই সহসা পেছনে ঘুরে মৃদু আওয়াজে জবাব দিল ঈশানী। বলল, বৃষ্টির কারণে ট্রেন ডিলে হওয়াতে আসতে দেরি, আর ভিজেও গিয়েছি বৃষ্টিতেই। তাহলে ফোন বন্ধ করেছিস কেন? এবার মায়ের প্রশ্নটা পুরোপুরি এড়িয়ে গেল ঈশানী, কারণ ফোনটা তো সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে জিসানের ওপর বিরক্ত হয়ে বন্ধ করে রেখেছিল ও। নয়তো ওই সময় হাজারটা কল করে করে ব্যাপারটাকে আরও বিগড়ে দিত ছেলেটা। তখন অযথা প্যানিক করা ছাড়া আর কোনো উপায় থাকতো না ঈশানীর। খানিকক্ষণ চুপ থেকে নিজের এলোমেলো ভাবনাগুলোকে সাজিয়ে সেগুলোকে সাইডে সরিয়ে ঈশানী ক্লান্ত স্বরে বলে ওঠে, মাথাটা খুব ধরেছে মা, জার্নি করে এসে ক্লান্ত লাগছে খুব। তোমার যা প্রশ্ন করার কালকের জন্য জমিয়ে রাখো, আমি উত্তর দিয়ে দেব। এখন দয়া করে রুমে যেতে দাও, ভালো লাগছে না আর। এই নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে রুমে চলে যায় ঈশানী। মেয়ের এহেন শান্ত স্বর অথচ বিগড়ে থাকা মেজাজের পারদ অনুমান করতে রোকেয়া প্রাচীও আর দ্বিতীয় প্রশ্নটি করার সাহস দেখালেন না, বরং চুপচাপ রুমে যেতে দিলেন ওকে। রুমে ফিরে ঈশানী যখন হাত মুখ ধুয়ে বের হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় ওর কক্ষে আগমন ঘটে উষার। ঈশানী যখন ব্যস্ত হাতে বিছানা পরিষ্কার করছিল, তখনই মুঠোবদ্ধ করে রাখা একটা পাসপোর্ট সাইজের ছবি দেখিয়ে উষা বলে ওঠে, দেখ তো আপু, কি নিয়ে এসেছি। উষার কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার, তবে তাতে চমকালো না ঈশানী, বরং সাবলীল গণায় উষাকে শুধালো, কি এনেছিস? দুলাভাইয়ের ছবি নিয়ে এসেছি। উষা দুলাভাই শব্দটা উচ্চারণ করতেই ঈশানীর বোধগম্য হল, রাত পোয়ালেই যার সাথে ওর বিয়ে, যার হাত ধরে গোটা একটা জীবন পার করে দিতে হবে ঈশানীকে, এই মুহূর্তে সেই মানুষটার কথাই বলছে উষা। বাচ্চের মাথায় হাতের ছবিটার দিকে তাকিয়ে আবারও উচ্ছ্বাস করতে দেখা গেল উষাকে। অথচ ঈশানী নির্বিকার গলায় জবাব দিল, তোর দুলাভাই তুই দেখ, যা তো, এখন ঘুমাবো। ঈশানীর প্রত্যাখ্যানে দমল না উষা, বরং ছবিটার দিকে গভীর দৃষ্টিপাত করে দাঁত কেলিয়ে বলে উঠল, মা ঠিকই বলেছে আপু, দুলাভাই দেখতে রাজপুত্রের মতোই সুদর্শন। এরকম সুন্দর জামাই আমাদের মহল্লায় আর দুটো নেই। উষার কথা শেষ হতেই ছো মেয়ে ওর হাত থেকে ছবিটা নিয়ে নেয় ঈশানী। অতঃপর সেটাকে ওড়নার আড়ালে ঢুকিয়ে উষাকে উদ্দেশ্য করে বলে, যা তো এখন, তোর বকবক শোনার টাইম নেই, ঘুমাবো আমি। সে না হয় যাব, কিন্তু ছবিটা তো দে, মা চাইবে তো আবার। উষার কথাই কান দিল না ঈশানী, বরং ওকে এক প্রকার ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিতে দিতে ঈশানী বলে, পরে নিয়ে নিস, এখন যা। উষা চলে গেলে রুমের দরজায় খিল দিয়ে ওড়নার আড়াল থেকে ছবিটা বের করল ঈশানী। ছবিটা দেখতে গিয়ে ভীতি, সংকোচ, লজ্জা সব যেন একসাথে আঁকড়ে ধরল ওকে, যেন ও একটা সামান্য ফটো নয়, বরং গোটা একটা মানুষকে চোখ উঁচিয়ে দেখতে চলেছে। ঠিক তেমন করেই আস্তে ধীরে চোখ তুলে মাহিনের ছবির দিকে দৃষ্টিপাত করল ঈশানী। তবে সবার আগে ঈশানীর চোখ গেল ছবির ওপরে গুটি গুটি অক্ষরে লেখা মাহিন বেঞ্জামিন নামটার দিকে। অতঃপর দৃশ্যগত হল সেই সুদর্শন যুবকের মুখখানা। আর এক দেখাতেই ঈশানীর মনে হল, উষা ভুল কিছু বলেনি, লোকটা দেখতে অসম্ভব সুদর্শন। কিন্তু এই রাজপুত্রের মতো সুদর্শন পুরুষ কি সত্যিই আমার মতো নিশ্চুপ, বরফের মতো শীতল একটা মেয়েকে বিয়ে করতে চায়? একটা অদ্ভুত অনিশ্চয়তা ভল ভলিয়ে ছড়িয়ে পড়ল ঈশানীর সমগ্র মন মস্তিষ্ক জুড়ে। পরক্ষণেই আবার আত্মবিশ্বাসী মনটা বলতে লাগল, বিয়েটা যেহেতু হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওনার অমতে হচ্ছে না কিছুই, উনি নিশ্চয়ই জেনে শুনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। কথাটা ভেবেই নিজের অজান্তে লাজুক হাসল ঈশানী। কে জানত ওর মতো বোকা-শোকা চুপচাপ স্বভাবের মেয়েটার কপালে যে এমন রাজপুত্রের মতো সুদর্শন বর লেখা ছিল। এটা সত্যি অভাবনীয় আর অসম্ভব চমৎকার একটা অনুভূতি, যা এই প্রথমবারের মতো হৃদয়ে অনুভব করল ঈশানী। এখনও যেন নিজেই নিজেকে বিশ্বাস করে উঠতে পারছে না ও। তাই তো মনের মাঝে হাজারো অদম্য আর অবিশ্বাস্য স্বপ্ন নিয়ে নিজের হবু বরের ছবিটা দেখতে দেখতেই একসময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল অন্তর্মুখী আর নরম হৃদয়ের ঈশানী। সকালবেলা জানালা গলিয়ে প্রবেশ করা সূর্যের তীর্যক আলোকরশ্মি চোখে মুখে আছড়ে পড়তেই ঘুম ছুটে যায় ঈশানীর। কাল সারা দিন সারা রাত এক নাগারে বৃষ্টি হলেও আজ সকাল সকাল ভালোই রোদ উঠেছে সমগ্র ধরণী জুড়ে। তবে সূর্যের উত্তাপ দেখে মনে হচ্ছে বেলাও কম হয়নি। আজ তো ঈশানীর বিয়ে,
অথচ কেউ এখনো ডাকল না ওকে। ব্যাপারটা আশ্চর্যজনক। বাইরে তো মানুষের শোরগোলও শোনা যাচ্ছে না। অদ্ভুত। তাই জলদি জলদি আড়মোড়া ভেঙে উঠে বসে দেয়াল ঘড়িতে এক নজর চোখ বোলায় ঈশানী। ঘড়ির কাঁটায় সকাল 11:20 বেজে গিয়েছে সেটা নজরে আসতেই এক ঝটকায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ঘুমু ঘুমু ভাবটেও যেন দৌড়ে পালালো কোথাও। আজকের মতো একটা দিনে এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমালো ও? সে ভেবেই আপাতত নীরবে কপাল চাপড়ালো ঈশানী। নিচে গেলে আজ মায়ের কড়া কথা শুনতে শুনতে নির্ঘাত কলিজা ঝালাপালা হয়ে যাবে। সেসব চিন্তা করে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ঈশানী। এরপর আলমারি থেকে একটা টকটকে লাল শিফনের শাড়ি খুঁজে বের করে সেটাকে গায়ে চড়িয়ে নিল সযত্নে। সেই সাথে হাতে কানে পরে নিল কিছু হালকা সোনার গহনা। যেহেতু শুধু ঘরোয়া অক্ত হচ্ছে, তাই এত বেশি সাজগোজ করার প্রয়োজন বোধ করল না ঈশানী। কপালে একটা ছোট্ট কালো টিপ পরে নিল শুধু। অতঃপর সব শেষে চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো আঁচড়াতে যাবে, তখনই রুমের দরজায় ঠকঠক করে কড়া নাড়লেন রোকেয়া বেগম। মা নিশ্চয়ই ক্ষেপে আছে, সেই ভেবে এক প্রকার তাড়াহুড়ো করে দরজা খুলে দিল ঈশানী। দরজা খুলে মায়ের কথার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একা একাই বলতে আরম্ভ করল, রেডি হতে দেরি হয়ে গেল, আসলে শাড়িটা ভালোভাবে পরতে পারছিলাম না। আর রেডি হতে হবে না। মায়ের মুখে এহেন কথা শুনে অকস্মাৎ থেমে গেল ঈশানীর চিরুনি চালানো হাত। ও চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ, কি হয়েছে মা? রোকেয়া প্রাচী একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। আসলে মাহিন বেঞ্জামিন একজন মডেল। দেশের বাইরে অ্যাঙ্কারিং আর মডেলিং করাটা ওর দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আর হঠাৎ করেই নাকি কানাডা থেকে মডেলিংয়ের অফার চলে এসেছে। তাই কালকের ফ্লাইটেই কানাডা চলে গিয়েছে মাহিন। চুপচাপ দাঁড়িয়ে রোকেয়া প্রাচীর কথাগুলো শুনে ছোট্ট করে জবাব দিল ঈশানী, ও আচ্ছা, আর কিছু জানার নেই তোর? না, নেই। কিছু জানারও নেই, কিছু বলারও নেই। ঈশানীর এরূপ জবাবদিহিতায় আর কিছু বলার মতো কথা খুঁজে পেলেন না রোকেয়া প্রাচী। বরং নিজেকে সামলে নেওয়ার জন্য ঈশানীকে একা ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। মা চলে যেতেই ধাপ করে রুমের দরজাটা বন্ধ করে দিল ঈশানী। অতঃপর গলার চেনটা এক টানে ছিঁড়ে ফেলে ছুঁড়ে মারল মেঝেতে। সেই সাথে হাতের আর গলার গহনাগুলো একে একে খুলে ছুঁড়ে ফেলে দিল সব। অতঃপর নিজের সব সাজ নষ্ট করে আয়নার দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করল ঈশানী, আমার জানার আছে, আমার অনেক কিছু জানার আছে। কেন তুমি সবসময় আমার জীবনটা নিয়ে এমন পুতুল খেলা খেললে মা? কেন নিজের মেয়ে হয়েও আমি তোমার এত দূরের হয়ে গেলাম? কেন আমার ভবিষ্যতের কথা না ভেবেই একটা ছেলের মতামত ছাড়া তার সঙ্গে আমার জীবন জুড়ে দিতে যাচ্ছিলে তুমি? আমি কি এতটাই অযোগ্য, এতটাই কোল্ড, এতটাই ফেলনা যে কেউ আমার মুখ না দেখে আমাকে বিয়ে না করেই চলে গেল? এর চেয়ে অপমানের কি আর কিছু হয়? তার কি একটা বারের জন্যেও আমার মান সম্মানের কথা ভাবা উচিত ছিল না? ছিল তো। আসলে নিঝুম ভুল বলেছিল। এই চোখ আমার আশীর্বাদ নয়, বরং অভিশাপ। আর না তো এই চোখের মায়ায় কেউ কোনো দিন আটকাবে। আমার উপরে নির্জীব, কঠোর, শীতল, অন্তর্মুখী অনুভূতিগুলো ভেদ করে কেউ কোনো দিন আমার উষ্ণ হৃদয়ের সন্ধান করতে যাবে না, কক্ষনো না। সেটা আমি এতদিনে বেশ ভালো করেই বুঝে গিয়েছি। আর না তো আমার মতো অতি সাধারণ মেয়েকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে কখনো। যেই নিঃস্বার্থ ভালোবাসা আমি খুঁজে বেড়াই, সেই ভালোবাসা বোধহয় পৃথিবীতে এখনও তৈরিই হয়নি। নয়তো মা কেন আমায় আমার মতো করে ভালোবাসে না? আয়নার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে নিজের সকল অভিযোগ উগরে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ঈশানী। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ মেঝেতে বসে তাতে মাথা ঠেকিয়ে ভাবতে শুরু করল ও, মায়ের এই পরিবর্তন ঠিক কবে থেকে শুরু হয়েছিল, কেনই বা শুরু হয়েছিল?